ঘড়িতে বাজে রাত 12:30। রেকর্ড শুরু করলাম। ভয়.কমের 20 নম্বর এপিসোড নিয়ে আমি চন্দ্রা হাজির হয়েছি আপনাদের সামনে। ভয়.কম এমন একটি পডকাস্ট, যে পডকাস্টে আমরা শোনাই আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ব্যাখ্যাতীত ঘটনার কথা, অথবা আপনার চেনা কারোর জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা যে ঘটনার ব্যাখ্যা আপনি নিজে পাননি অথবা কাউকে দিতে পারেননি। ভয়.কম একটি ব্যাখ্যাতীত পডকাস্ট। ভয়.কম একটি ব্যাখ্যাতীত পডকাস্ট। ধরুন, আপনার খুব পরিচিত একটি মানুষ একদিন হঠাৎ করে বদলে গেল, অথচ এই বদলে যাওয়ার কোনো কারণ আপনি খুঁজে পেলেন না। তলিয়ে দেখতে গিয়ে দেখলেন যে সেই পরিচিত ব্যক্তিত্বের আরেকটি অপরিচিত রূপ লুকিয়ে আছে। তাহলে কি এতদিনের পরিচয় নিতান্তই মিথ্যে, নাকি ভয়ঙ্কর কোনো সত্যি বা ইতিহাস লুকিয়ে আছে সেই চেনা মুখের অন্তরালে? ভয়.কমের 20 নম্বর এপিসোডে আজকে শোনাবো এমনই একটি অভিজ্ঞতা। শুনে দেখুন তো কেমন লাগে। আর আপনারা যদি এমনই অলৌকিক বা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল ট্রেল অফ টেরারকে, আর শুনতে হবে ভয়.কমের হাড়হিম করা প্রত্যেকটি এপিসোড। যিনি লিখে পাঠিয়েছেন তিনি নিজের কোনো নাম বা পরিচয় প্রকাশ করেননি। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আচ্ছা, অলৌকিক ঘটনা ঠিক কাকে বলে? যা বিশ্বাস হতে চায় না, নাকি যা ঘটেছে জেনেও আমরা বিশ্বাস করতে পারি না? আমরা চোখ দিয়ে যা দেখি সেটাই তো বাস্তব। চোখের সামনে জলজ্যান্ত ঘটনাটা তো মিথ্যে হয়ে যেতে পারে না। সেই প্রসঙ্গে পরে আসছি। আমার প্রথম চাকরি জীবনে এই অভিজ্ঞতা হয়েছিল। আমার এক কলিগ ছিল অফিসে, তার নাম রিয়া, মারকাটারি সুন্দরী। অফিসের অনেক ছেলেই ওর সাথে কয়েক মুহূর্ত কাটাতে পারলে বর্তে যেত, আমিও হয়তো যেতাম। কিন্তু বাস্তবে দেখলাম রিয়াই বরং আমার প্রেমে পড়েছে। ওর ধারণায় আমার মধ্যে কোনো রকম হ্যাংলামি ছিল না, আর সেটাই ওকে অ্যাট্রাক্ট করেছিল। যাই হোক, আমরা এরপর সম্পর্কে এলাম। সেই সময় আমার মনে হতো পৃথিবীর সব থেকে সুখী পুরুষ বোধহয় আমি। কিন্তু আমার এই সুখ বা শান্তি বেশি দিন টিকল না। রিয়ার অ্যাটিটিউড আমার প্রতি বদলে যেতে শুরু করলো। মনে হচ্ছিল যেন আমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে। আমার কথার উত্তর দেয় না, ফোন করলে ফোন ধরে না, আমায় যেন এড়িয়ে চলছে। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। শুধু এইটুকুনি বুঝছিলাম যে আমি ওর এই নিষ্পৃহতায় প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছি। একদিন অফিসে লিফটের কাছে ওকে ধরলাম। ও আবারও আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। আমি এবার ওর দুই কাঁধ ঝাঁকিয়ে অসহায়ের মতো চিৎকার করে জিজ্ঞাসা করতে থাকলাম যে কি হয়েছে, আমি কি ভুল করেছি। এবার রিয়া ঝরঝর করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করে আমায় বলল ওর থেকে দূরে থাকতে। ও আর আমাদের সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে পারবে না। আমার মাথা বন বন করে ঘুরতে লাগলো। আমি কিন্তু হাল ছাড়লাম না। বারবার জিজ্ঞাসা করতে লাগলাম কি কারণে আমার প্রতি তার এই মানসিকতা কাজ করছে। রিয়া বলল সে মানসিকভাবে সুস্থ না, আর ওর সাথে থাকলে আমিও একদিন মানসিকভাবে অসুস্থ হয়ে যাব। অথচ এই মেয়ের মধ্যে কোনো অসুস্থ মানসিকতার চিহ্ন আমি কোনোদিনও দেখতে পাইনি। সুন্দর কত সন্ধে কাটিয়েছি একসাথে দুজনে। আমার কথা শুনেও যখন ওর মুক্তোর মতো দাঁতের পাটি বের করে হেসে উঠত, কই কোনো অস্বাভাবিকতা তো আমার চোখে পড়েনি তার মধ্যে। তবে আজ এসব কি? সেদিন আমি স্পষ্ট কোনো উত্তর পাইনি তার থেকে। কিন্তু রিয়া দিন দিন আরও অন্যমনস্ক হতে থাকলো। অফিসে ওর পারফরমেন্স একদম ডাউন হতে থাকলো। অথচ ওর মতো প্রফেশনাল পার্সোনালিটি অফিসে খুব কমই আছে।
আমার সাথে ফোনে যোগাযোগ করাও বন্ধ করে দিয়েছিল। একদিন রাত 12:30টার দিকে আমার ফোনের স্ক্রিনে ওর নাম্বারটা ভেসে উঠল। দেখি ইনকামিং কল, রিয়া ফোন করেছে। আমি 1 সেকেন্ডেরও কম সময় নিলাম ফোনটা ধরার জন্য। ধরতেই ওপাশ থেকে একটা কান্নার আওয়াজ ভেসে উঠল, পরিচিত স্বর। আমার সাথে রিয়া কাল একবার দেখা করবে, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার আছে। আমি তখন অদ্ভুত আবেগে ভাসছি। একদিকে মনের ভেতর হাজার প্রশ্ন, আরেকদিকে প্রেমিকার উদ্বেলিত কণ্ঠস্বর। পরের দিনে লিভ নিয়ে দেখা করতে গেলাম ওর বাড়ি। আমি কখনো ওর বাড়ি যাইনি আগে, সেই দিনই প্রথম যাওয়া। শ্যামবাজার এলাকায় দোতলা বাড়ি, একটু পুরনো ধাঁচের, নিচতলা ভাড়া দেওয়া। ওপরের তলায় রিয়া আর ওর মা থাকে। বাবা নেই, খুব ছোটবেলায় মারা গেছেন। দরজা খুলে দিলেন যে মহিলা, সে নিশ্চয়ই রিয়ার মা। রিয়া এত রূপ যে কোথা থেকে পেয়েছে তা ভদ্রমহিলাকে দেখেই বুঝতে পারলাম। কিন্তু অদ্ভুত রুক্ষ স্বরে তিনি আমায় ভিতরে ডাকলেন, যেন আমার আশাটা তিনি ঠিকভাবে গ্রহণ করেননি। মনে মনে ভাবলাম, রিয়া আমাকে বাইরে কোনো ক্যাফেটেরিয়াতে ডাকলেই তো পারত, বা অন্য কোথাও, খামোকা এখানে কেন? রিয়ার খোঁজ করতেই দেখি শুকনো মুখে সে পেছনে দাঁড়িয়ে আছে। আমাকে ডেকে নিল ও ওর ঘরে। আমি ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দিল ভিতর থেকে। আমি ওকে বাধা দিলাম যে কাকিমা কি ভাববেন এতে। রিয়া আমাকে উত্তরে চুপ করে ঘরে বসতে বলল। বিছানায় বসেই দেখি ওর 2 গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে টপ টপ করে। আমি ওর চোখ মুছিয়ে দিলাম, মাথায় হাত বুলিয়ে বোঝাতে লাগলাম। বললাম আমাকে খুলে বলতে। সে না বললে আমার পক্ষে তো বোঝা সম্ভব নয় যে সমস্যাটা অ্যাকচুয়ালি কি। রিয়া এবার আমার দিকে একবার তাকালো, আর আমি ওর মুখ দেখে প্রায় ছিটকে সরে এলাম। দেখলাম ওর মুখটা ভয়ঙ্কর ফ্যাকাশে, অদ্ভুত বিবর্ণ এক ভাব, যেন কবর থেকে উঠে আসা এক মৃতদেহের পাশে বসে রয়েছি। 2 সেকেন্ড, তারপরেই আবার ঠিকঠাক সব কিছু। রিয়া চোখ মুছে আমাকে বলতে লাগলো তার জীবনের কিছু অস্বাভাবিক ঘটনা, আর আমি তন্দ্রাহতের মতো শুধুই শুনে যেতে লাগলাম। রিয়া যখন খুব ছোট তখন ওর বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ওর মাই একা হাতে ওকে বড় করেছিল, আর মা যেরকম রূপসী ছিল, বিয়ের পরও তাকে কামনা করত অনেক পুরুষ। সেই পুরুষের মধ্যে একজন ছিল বাবু কাকু। বাবু কাকু ছিল রিয়ার বাবার ছোটবেলার বন্ধু আর ব্যাচেলার। বন্ধুর মৃত্যুর পর তার আসল খোলসটা খসে পড়ে একদিন। সে মাঝে মধ্যেই আসত রিয়ার সাথে খেলা করার জন্য, সময় কাটানোর জন্য। এক রাতে রিয়া যখন স্কুল থেকে ফিরে গভীর ঘুমে মগ্ন, সেই সময় বাবু কাকু আসে ওদের বাড়ি। রিয়ার মা চা করে আনে তার জন্য। তারপরেই পাশের ঘরে ওই কাকু তার মায়ের সাথে অশালীন কিছু আচরণ শুরু করে দেয়। রিয়ার মা চিৎকার করতে চায়, কিন্তু তার আগেই তার মুখ চেপে ধরে একটা পুরুষালী হাত। কিন্তু চরম মুহূর্তে হঠাৎ বাবু কাকু চিৎকার করে ছিটকে যায় ঘরের অন্য কোণায়। অস্ফুটে একটা কথাই বলে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে তুই। বলে সেদিন বাবু কাকু বেরিয়ে যায়, আর সে কখনো আসে না ওদের বাড়ি। সেই রাতে রিয়ার মায়ের অস্বাভাবিক জ্বর আসে। ঘুমের মধ্যে বিড়বিড় করতে থাকে, শোনা যায় অনর্গল কিছু কথার ভগ্নাংশ। ছোট রিয়া কিছুই বুঝতে পারে না, শুধু মা একবার বলেছিল বাবু কাকু আসলে আর কোনোদিনও ঢুকতে দিবি না, বলবি মা বাড়ি নেই। বাবু কাকু আর কোনোদিনও ওদের বাড়িমুখো হয়নি। কিন্তু এই ঘটনার পর থেকে ওর মা আস্তে আস্তে পাগলের মতো হয়ে যেতে থাকে। একদিন টিউশন থেকে ফিরে রিয়া দেখে মা অন্ধকার ফাঁকা ঘরে বসে কার সাথে কথা বলছে, আর হাউমাউ করে কেঁদে বলছে, না, বাবুর উপর আমার কোনো রকম দুর্বলতা নেই, তুমি আমাকে শান্তি দাও, ওই জানোয়ারটা আমাকে জড়িয়ে ধরেছিল। রিয়া ঘরে এসে মাকে ডাকতেই স্বাভাবিক মুখে মা উঠে আসে। রিয়া জিজ্ঞাসা করে,
তুমি কার সাথে কথা বলছিলে মা? ওর মা অদ্ভুত হেসে বলে, তোর বাবার সাথে। সেই দিন রাত্রে রিয়া 2 চোখের পাতা এক করতে পারল না। ওর পাশে শুয়ে মা মাঝে মধ্যেই বিড়বিড় করে চলেছে। কিছু কিছু কথার টুকরো ওর কানে আসে, ছেড়ে দাও, আমার মনে কোনো পাপ নেই, ছিল না। রিয়া পরের দিনই ওর এক আত্মীয়কে ফোন করে বলে মায়ের ব্যাপারটা। তিনি ওদের বাড়িতে এসে মাকে দেখে যান। ওর মা এত স্বাভাবিক আচরণ করে তার সাথে যে সেই আত্মীয় রিয়ার ব্যাপারটাকে নিতান্তই ছেলে মানুষই ভাবনা বলে উড়িয়ে দেয়। আর এরপর থেকেই শুরু হলো ওর জীবনে নরক যন্ত্রণা। মায়ের পাগলামিতে ও এক প্রকার অভ্যস্ত হয়ে গেছিল। মাকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছিল বড় হয়ে যে বাবু কাকুর ব্যাপারটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে। বাবা অনেক দিন আগে মারা গেছে, আর সে জীবিত নয়, ফিরে আসতে পারে না একটা মৃত মানুষ। কিন্তু মা সেই একই রকম থেকে গেল, কোনো পরিবর্তন নেই। একদিন সন্ধ্যাবেলা ও কলেজ থেকে ফিরেছে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে গিয়েই রিয়া পাথর হয়ে যায়। দেখে ওর বাবা সিঁড়ি দিয়ে নেমে ওর পাশ কাটিয়ে চলে গেল 1 তলার দিকে। আর নাকে এলো স্পষ্ট বাবার ইউজ করা সেন্টের গন্ধ, যেন এক ধোঁয়াটে অবয়ব ওর শরীরের ভেতর দিয়ে বেরিয়ে গেল। কতক্ষণ ওভাবে স্থাণুর মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল কে জানে। হাতের চুড়ির রিনঝিন শব্দে ওপরে তাকিয়ে দেখে যে ওর মা ওপরের সিঁড়ি থেকে ঝুঁকে ওর দিকে মুখ নিচু করে তাকিয়ে আছে। মুখে একটা অতিপ্রাকৃত হাসি। মায়ের শাড়ি আর শরীর দুয়েরই আলুথালু অবস্থা, শরীরে হালকা শিথিলতা। রিয়ার মাথা ঘুরতে থাকে। ও এক দৌড়ে উঠে যায় দোতলায়। ওর মা দৌড়ে আসছিল ঘরের দিকে। ও দুম করে দরজাটা বন্ধ করে দেয় ওর মায়ের মুখের ওপর। তারপর ঘরের মধ্যে হাউমাউ করে কেঁদে ফেলে। এরপর থেকে শুরু হলো ওর মৃত বাবাকে দেখা মাঝে মধ্যেই। একদিন এক বন্ধু ওর বাড়িতে গ্রুপ স্টাডি করতে আসে। বন্ধুটি বাথরুমে যেতেই রিয়া অনুভব করে খাটে ওর বাবা বসে রয়েছে। এমন সময় হুড়মুড় করে ওর মা ঘরে ঢুকে বলে, কি রে, তোকে বলেছি না কোনো ছেলে বন্ধু নিয়ে ঢুকবি না এই বাড়িতে? এবার তোর বাবা আজ আমায় সারা রাত ঘুমাতে দিলে হয়। রিয়া চোখ তুলে দেখে ওর সেই বন্ধু অপরাধীর মতো দাঁড়িয়ে ঘরের মধ্যে। আর কখনোই সে ওদের বাড়িতে আসেনি। রিয়া তার সাথে কথা বলতে চেয়েছে, সে সযত্নে রিয়াকে এড়িয়ে গেছে। তারপরেই যখনই সে কোনো বন্ধুকে এই বাড়িতে এনেছে বা জীবনে কোনো পুরুষ এসেছে, অদ্ভুতভাবে একটা সময়ের পর তাদের বাড়িতে আসার পর না হয় তারা ওকে এড়িয়ে যায়, না হয় খুব বাজে এবং অর্থহীন একটা ঝামেলা হয়ে তাদের মধ্যে সেই সম্পর্কে অবনতি হয়। দিনের পর দিন এই ঘা কাটিয়ে উঠতে উঠতে রিয়ার অনেকটা সময় আজকে পেরিয়ে গেছে। এখন সে ক্লান্ত, বিধ্বস্ত, আর আপাতত আমাকে সে হারাতে চায় না। মন্ত্রমুগ্ধের মতো ওর ঘটনা শুনছি। হঠাৎ দেখি বিছানার চাদরের ওপর কি একটা যেন নড়ল সামান্য, আর অদৃশ্য যেন কেউ বসল সেই জায়গায়। আমার গা এবার শিরশির করে উঠল। এতক্ষণ শুনতে শুনতে ভেবেছিলাম রিয়াকে বোঝাবো যে এগুলো নিতান্তই হ্যালুসিনেশনস, কিন্তু এরপর ওর দিকে তাকিয়ে দেখি সেই জায়গায় রিয়া নেই। রিয়ার জায়গায় ওর মা রুক্ষ গলায় আমাকে বলছে, আর আসবে এই বাড়িতে? বিদ্যুৎ স্পৃষ্টের মতো উঠে দাঁড়ালাম, চিৎকার করে ডেকে উঠলাম, রিয়া, রিয়া! ওর কণ্ঠ ভেসে উঠল আমার পিছন থেকে, এই তো আমি এখানে, কি হয়েছে, তুমি চিৎকার করছো কেন? আমি দরজার দিকে এগিয়ে গেলাম, খুলতে গেলাম দরজা, দেখি দরজা বাইরে থেকেও বন্ধ। কি সর্বনাশ! দরজায় ঘা মারতে লাগলাম আর বলতে লাগলাম দরজাটা খুলে দেওয়ার জন্য। রিয়া এদিকে ক্রমাগত পেছনে দাঁড়িয়ে বলে যাচ্ছে, আমি তোমাকে বলেছিলাম এই সম্পর্কটা ভুলে যাও, আমরা কেউই স্বাভাবিক নই, তুমিও আমাদের মতো হয়ে যাবে। আমি একবার পেছনে ফিরলাম, দেখি 40 বছর বয়সী এক ভদ্রলোক রিয়ার পেছনে দাঁড়িয়ে আছে, একটা আবছা অবয়বের মতো। আমার মাথা গুলিয়ে যাচ্ছিল, চিন্তা শক্তি অবশ হয়ে যাচ্ছিল। আবার ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। এবার
দেখি পাশের ঘর পেরিয়ে প্যাসেজের কাছে রিয়ার মা দাঁড়িয়ে আছে, মুখে অপ্রাকৃত হাসি। আমি কোনো মতে ঘর প্যাসেজ পেরিয়ে সিঁড়িতে নামলাম দুপদাপ করে। সিঁড়ি দিয়ে যখন একতলায় নামছি, কানে আসছিল রিয়ার বুক ফাটা কান্নার শব্দ। কিন্তু এক অবদ্ধ ভয় আমাকে নিয়ে ছিটকে ফেলে দিল বাইরের রাস্তায়। এক প্রকার ঘোরের মধ্যে ছুটতে ছুটতে আমি রাস্তায় এসে পড়লাম। মেইন রোডে যখন এসেছি, মনে হলো একটা অন্য জগতের মধ্যে চলে এসেছি। একটা ট্যাক্সি চলে গেল সামনে দিয়ে। সমান্তরাল অনেকগুলো চিন্তা মাথার মধ্যে ঘুরতে লাগলো। আমি কোন জগতে গিয়ে পড়েছিলাম? ওই বাড়ির লোকজন কি আদৌ সুস্থ, নাকি সবই অলৌকিক? যা দেখেছি, যা শুনেছি, আমি যে স্পষ্ট দেখেছি এক মধ্যবয়স্ক লোক রিয়ার পেছনে দাঁড়িয়ে রয়েছে, তার উপস্থিতি টের পেয়েছি স্পষ্ট। সেসব তো মিথ্যে নয়। এরপর রিয়ার প্রতি আমার যে অফুরান অনুভূতি ছিল, তা যেন হঠাৎ করেই নিঃশেষ হয়ে যেতে থাকলো। বারবার মনে হতে লাগলো যে কোনো সুস্থ মানুষের পক্ষে এই অসুস্থ পরিবেশ মেনে নেওয়া সম্ভব নয়, কোনোভাবেই নয়। কিন্তু কি অদ্ভুত, এই মেয়ের জন্য আমি একসময় পাগল ছিলাম। যত সমস্যাই হোক, সেই ভালোবাসার প্রতি আমি ছিলাম অঙ্গীকারবদ্ধ। কিন্তু আজ এ কী হলো? আমি যেন একটা ঘোরের মধ্যে থেকে বের হয়ে এসেছি। পরের দিন অফিসে রিয়াকে দেখলাম। তার মুখটা শুকনো, চোখের কোণে ক্লান্তির ছাপ স্পষ্ট। আমাকে দেখে ফ্যাকাশে হাসল। আমি কোনো মতে তার পাশ কাটিয়ে গেলাম। লিফটের কাছে ও আমাকে সেদিন ধরল। আমি কেমন যেন অন্যমনস্কভাবে ওর কথা এড়িয়ে যাচ্ছিলাম। শুধু এইটুকুনি বুঝলাম, ও বলছে গতকালের স্মৃতি ভুলে যেতে, আর এই সম্পর্ক নিয়েও এগোবে না। বিকেলের পড়ন্ত আলোয় মনে হলো সত্যিই যেন এক রক্তহীন মৃতদেহের সাথে কথা বলছি। এতটা প্রাণহীন যে লাগতে পারে একটা মানুষকে, সেটা আমার ধারণায় ছিল না। লিফটে নামতে নামতে মনে হলো কিছু রহস্যই থাকা ভালো। ওই বাড়ির সবাই অসুস্থ। খুব সম্ভবত এই সুন্দর ঝলমলে মেয়েটিও একসময় ওর মানসিকভাবে অসুস্থ মায়েরই পথ অবলম্বন করবে। এই জীবনের সাথে আমাদের জীবনের ফারাক অনেক। তার চেয়ে প্রতিদিনের স্বাভাবিক জীবনে ফেরাই ভালো। ওই অফিস ছেড়েছিলাম আর 1 মাস বাদেই আর একটা ভালো চাকরির অফার এসেছিল। রিয়ার সাথে আর দেখা হয়নি, তবে শ্যামবাজার গেলেই ওদের বাড়ির কথা মনে পড়ে। জানি না ওরা কেমন আছে আজ। এই আমার ঘটনা। এক বন্ধুকে বলেছিলাম, সে বিশ্বাস করেনি। স্পষ্ট বলেছে আমি বানিয়ে বানিয়ে বলছি। আসল কথা আমার প্রেমিকারই মাথার দোষ ছিল। আর ভয়.com-এ অনেক বন্ধুদের সাথে আজকে শেয়ার করলাম। আপনারা কি মনে করেন জানাবেন। এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভয়.com একটি ব্যাখ্যাতীত পডকাস্ট। চলে এলাম ঘটনার শেষে। কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা শিশু, তার মানুষপট হলো একটা ব্ল্যাঙ্ক পেপারের মতো। জীবনের অভিজ্ঞতার কালিতে সেই পাতায় যা লেখা হয় তাই তো তার ব্যক্তিত্বকে গড়ে তোলে। কিন্তু সেই শিশুটি যদি বড় হয়ে ওঠে একটা অসুস্থ পরিবেশে, তখন স্বাভাবিকভাবেই তার চরিত্রে কোথাও গিয়ে অস্বাভাবিকতা কিন্তু আসতে বাধ্য। আমাদের আজকের এপিসোডের ঘটনায় যে রিয়া মেয়েটি, সেই মেয়েটির মধ্যেও কিন্তু অস্বাভাবিকতা রয়েছে। তার পূর্বের জীবনের একটা ট্রমার মধ্যে দিয়ে যেতে যেতে সে হয়তো ভুলে গেছে যে সে নিজেও একটা অস্বাভাবিক চরিত্রে কিন্তু পরিণত হচ্ছে। তার চরিত্রের যে অন্ধকার ঢেকে যাচ্ছে তার মিষ্টি হাসির আড়ালে। কিন্তু তার বাবা, সেই মৃত বাবার ফিরে ফিরে আসা। দেখুন, আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে রিয়ার সাথে সাথে যিনি গল্প পাঠিয়েছেন, সেই ক্যারেক্টার অর্থাৎ মেইন ক্যারেক্টার, তারও কিন্তু একটা হ্যালুসিনেশন কাজ করেছে। আমরা যার সাথে মিশি অনেক সময় কি হয় যে
সেই চরিত্রের মতো করে কিছু বৈশিষ্ট্য আমরা অনুকরণ করে ফেলি। ঠিক তাই, একই রকম মেথড এখানে কাজ করেছে এবং সেই হ্যালোসিনেশনে সাহায্য করেছে কিন্তু রিয়ার বাড়ির সেই অস্বাভাবিক পরিবেশ আর তার মানসিকভাবে অসুস্থ মা। এবার আপনাদেরও কি মনে হয় সেটা জানাবেন। এরকমই কিছু মনে হয় নাকি অন্য কিছু, সেটাও জানাবেন। আর এই ধরনের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর ভয়.com-এর প্রত্যেকটি এপিসোডকে শুনে ফেলতে হবে, শেয়ার করতে হবে, আর অবশ্যই ফিডব্যাক দিতে হবে। আর আমাদের ঘটনা পাঠাবেন কি করে? টেক্সট ফরম্যাটে লিখে পাঠান, খুব সুন্দর করে গুছিয়ে। যদি ভয়েস রেকর্ড করে পাঠাতে চান সেটাও পাঠাতে পারেন। আরেকটি অপশান আমি খোলা রেখেছি, আপনারা ফোনে ডিরেক্টলি যোগাযোগ করে ফোনে শোনাতে পারেন। সেটার জন্য আপনারা মেইল করুন। মেইল আইডি সহ যাবতীয় ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে ইনক্লুড করে দিয়েছি, আপনারা একবার চেক করে নিন। চলে আসবো এবার আজকের এপিসোডের শাউট আউট পর্বে, অর্থাৎ আগের এপিসোড, অর্থাৎ অতৃপ্ত আত্মার প্রতিশোধের ঘটনা, ভয়.com-এর 19 নম্বর এপিসোড। তার কমেন্ট সেকশনে চলে আসছি, দেখে নিচ্ছি তাহলে কে কে কমেন্ট করেছেন। আচ্ছা, একজন কমেন্ট করেছেন যে আপনাদের একটি এপিসোড শুনেছিলাম বাজারে এক মাছ ব্যবসায়ীর ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। তারপর অনেকদিন মাছের বাজার যাওয়া থেকে বিরত ছিলাম। রক্ত দেখলেই গা বমি দিত। এমনকি এই ঘটনাটিও সমানভাবে ভয়ঙ্কর। এগিয়ে যান, অনেক দূর এগিয়ে যান। উনি যে ঘটনাটার কথা বলছেন সেটা ভয়.com-এর 14 নম্বর এপিসোড। আমি যখন বিভিন্ন ঘটনাগুলো রেকর্ড করি, কিছু কিছু ঘটনা কিন্তু মনে দাগ কেটে যায়, এটাও কিন্তু তার মধ্যে একটা। উনি খুব সুন্দর একটি এপিসোডের উল্লেখ করেছেন। আপনারা যদি আরও একবার শুনতে চান এপিসোডটি অবশ্যই শুনুন। একটি লোক বাজারে মাছ বিক্রি করতো। তো একদিন মাছ কাটতে গিয়ে দেওয়ালে যে মা কালীর যে ওয়াল পেন্টিংগুলো হয় না, তো সেই মা কালীর জিভের ওপর রক্ত ছিটকে লাগে। তারপরেই সেই মাছ ব্যবসায়ীর জীবনে একটা অভিশাপের অধ্যায় শুরু হয়। কি হয় শেষ পর্যন্ত? মৃত্যু আছে, সুইসাইড আছে, আরও অনেক কিছু আছে, অনেক প্রশ্নের উত্তর না পাওয়া রয়েছে। সেটা পুরোটা জানার জন্য শুনতে হবে এপিসোডটি। আমি পিন কমেন্টে সেই এপিসোডটিও মেনশন করে দিলাম। আরেকজন কমেন্ট করেছেন, আজকের ঘটনার উপস্থাপনা এবং সব কিছু মিলে জমাটি লেগেছে। অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করছি যে আগামী এপিসোডগুলোতে আমরা আরও সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব ঘটনা এবং সব কিছু মিলিয়ে। অনেক ধন্যবাদ। আবার একটি কমেন্ট এসছে, শুনছি অসাধারণ লাগছে। সবাইকে ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আমি সমস্ত শ্রোতা বন্ধুদের রিকোয়েস্ট করব যে আমাদের এপিসোডগুলোতে কমেন্ট করুন। শুধু কমেন্ট করা নয়, আপনাদের প্রত্যেকটি এপিসোডের ঘটনা আপনারা কিভাবে দেখছেন, আপনাদের দৃষ্টিভঙ্গি বা মতামত বলতে পারি, সেটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমাদের পডকাস্টটি অনেক বেশি করে সমৃদ্ধ হয়ে উঠবে। এই ছিল আজকের এপিসোড। কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী এপিসোডে আরও বিভৎস কিছু ঘটনা নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন। আর একটি নতুন সংযোজন রহস্যে বাঁচুন। শুভরাত্রি। ভয়.com একটি ব্যাখ্যাতীত পডকাস্ট।